হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে। কিন্তু গল্পটা শোনানোর আগে তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমরা আমার গল্প তোমাদের কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে আমায় জানাবে। অবশ্যই জানিও কিন্তু এবারে। আর লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি এবার আমার গল্প শুরু করছি, ভয়ঙ্কর রাত। এই গল্পটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। ও যেভাবে আমাকে বলেছে আমি সেইভাবেই তোমাদের শোনাচ্ছি। এই ঘটনাটা ওর সঙ্গেই ঘটেছে। হ্যাঁ, ও যেভাবে আমায় শুনিয়েছে আমি ঠিক সেইভাবে তোমাদের শোনানোর চেষ্টা করছি। তোমরা বলো কিন্তু তোমাদের কেমন লাগছে। তখন গরমকাল চলছে। মামাতো ভাই খুলনাতে থাকে। ভাবি প্রায় সময় ফোনে একেবারে কান ঝালাফালা করে দেয় খুলনায় আসার জন্য। পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, পাশ করেছি। মামাতো ভাই অনার্স ডিপার্টমেন্টে থাকলেও আমাদের এই বান্ধবীর সাথে চুটিয়ে প্রেম করেছে। 4 বছর পরে ফলশ্রুতিতে বিয়ে। এখন চাকরির সুবাদে দুজনে খুলনাতে। অবশ্য আমি এখনো বিয়ে করিনি, তবে অতি শীঘ্রই হয়তো ফাঁদে পড়তে পারি। মামাতো ভাই আর বান্ধবী ভাবির প্যানপ্যানানির জন্য অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। ফোনে ওনাদেরকে বললাম আমি আগামীকাল খুলনা আসছি। যাক, প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ভাবলাম রাতেই রওনা হব, কারণ এক তো গরমকাল, তার উপরে দিনের বেলা প্রচণ্ড রোদ। ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই খুলনা রওনা দিচ্ছি। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বাণী দিতে লাগলো, সাথে একটা মাদুলিও দিল। আমি তো ওই দেখে অবাক হয়ে গেলাম। মা, তুমি সেই আগের মতোই রয়ে গেছে। এসব তাবিজ কবজকে কি কেউ এখনো বিশ্বাস করে? মায়ের সোজা জবাব, কেউ না বিশ্বাস করুক, আমি করি। তুই এটা সাথে করে খুলনা নিয়ে যাবি। কি আর করা, যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর ড্রাইভার কাদের গাড়িতে গিয়ে উঠলাম। ঘড়িতে রাত 9টা মতো বাজে। ঢাকা শহরে কোলাহল থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এমনিতেই ভরা পূর্ণিমা রাত, তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক করে দিচ্ছিল বটে। ড্রাইভারের পাশের সিটে আমি বসে। পুরো গাড়িটাতে আমি আর ড্রাইভার কাদের ছাড়া কেউ নেই। মাঝে মাঝে কাদেরের সাথে কথা হচ্ছে, আর 100 থেকে 120 বেগে ছুটে চলেছে গাড়ি। কাদের কিছুক্ষণ পর একটি গানের সিডি বের করে বাজাতে লাগলো। এমনি সময় ফোনটা বেজে উঠল। ছোট আপু ফোন করেছে। হ্যালো জুথি, বল ভাইয়া, তোরা কত দূর? এখনো একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জবাব, আরে না, টেনশন নিস না, পৌঁছে ফোন করব। আর বাবাকে একটু বুঝিয়ে বলে রাখিস। ফোনটা রেখে দিলাম। ফোনটা রাখতে রাখতেই জীবনে নিয়ে কেমন যেন বিচিত্র অনুভূতি হতে লাগলো। ছুটে চলল জীবনের গাড়ি, শো শো শব্দে। নচিকেতার গানটার মতো মনে হলো। রাত বলে যায় যায়, রাগ দিয়ে যায়। চোখের পাতাটা যেন কত কিছুই ভেসে উঠছে। শো শো করে ছুটে চলেছে গাড়ি, আর জ্যোৎস্না ছড়াচ্ছে চাঁদ। রাত 11টার মতো বাজতে কাদের বলে উঠল, স্যার আমরা এখন ফেরি পার হব। টাকা পয়সার হিসাব চুকিয়ে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠলাম। কিছু সময় পরে ফেরিটা ছেড়ে দিল। তারপর এক সময় মাঝ নদীতে জ্যোৎস্না ভরা চাঁদনি রাত। এই নদীর পানি যেন অপরূপ রূপে শোভা ছড়াতে লাগলো। কাদের বলল, স্যার দেখছেন কত সুন্দর লাগছে চাঁদ আর নদীর পানির ঢেউগুলোকে। আমরা ফেরি পার হয়ে গেছি। আবারও হাইওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি। কিছু দূর পর একটি দুটি গাড়ি হেডলাইট দেখা যাচ্ছে। আমার চোখটা কেমন অবশ লাগছে। গাড়ি সিটেই হেলান দিলাম। চোখ বুজে কিছু দূর যেতে হঠাৎ করে কাদের গাড়ির ব্রেকটা এমনভাবে ধরলো যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা।
এই কি হচ্ছে কাদের? এত জোরে কি গাড়ি ব্রেক ধরে? কেউ ধরে কেউ? উম, কাদের এর জবাব? স্যার আমার দোষ না, ওনার জন্যই সব কিছু। এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটি 20 থেকে 22 বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। গাড়িতে ঘড়িতে রাত 1টা। মেয়েটি সাদা শাড়ি পরে আছে, তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ। আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম, কি ব্যাপার? আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল, স্যার আমাকে বাঁচান, আমার স্বামী হয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সামনেই আমার বাবার বাড়ি, আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে চলুন। আমি বললাম, দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরলো। কাদের ওপাশ থেকে বলল, স্যার আমাদের গাড়ির পিছনের সিটটা খালি পড়ে আছে, আমরা না হয় এই বিপদ থেকে একটু ওকে সাহায্য করি। আর সামনেই তো ওর বাবার বাড়ি, আমরা ওখানে ওকে নামিয়ে দেব। কাদের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি তাদের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসলো। আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো। এর মাঝে একবার পিছনে ফিরে তাকানো হয়নি। হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরে নামতে চেয়েছিল। আমি গাড়ির মিররের দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কী অবস্থা দেখার জন্য, কিন্তু আয়নার ভিতরে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু ভালোভাবে আয়নার দিকে চেয়ে চোখ দিলাম, দেখলাম দুটো লাল চোখ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচে দিকে দিকে দিয়ে ধরে আছে। আমি ঘামতে শুরু করেছি। এবার দেখি মেয়েটি বাচ্চাটিকে দুটো পা দুদিকে হাত দিয়ে ধরে টেনে ছিঁড়তে লাগলো। মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কী যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না। কাদের তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে। ও কি ভয়ঙ্কর! বাচ্চাটির মাথার দিকটা, মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি। মুখে রক্ত লালা ঝরছে। আমি যে আয়নাতে এটি দেখছি, মেয়েটি এখানে সেটি খেয়াল করেনি। ভাবতে থাকলাম কাদের যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটে যাবে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এবার আমি আয়নার দিকে তাকাই, হঠাৎ করে আয়নার ভিতরে তার লাল চোখের চোখ পড়ে যায়। বীভৎস রক্তের লাল জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায়। পুরুষ কণ্ঠে উঠে, পিছনে তাকাবি না। পুরুষ কণ্ঠে ওঠে, পিছনে তাকাবি না। কিছুক্ষণ পর মেয়েটি বাতাসে মিলিয়ে যায়। তা বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প? আমার গল্প আজকে এখানেই শেষ। আমি আরও চেষ্টা করব এর থেকে সুন্দর সুন্দর গল্প আপনাদের শোনানোর জন্য। আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। হ্যাঁ, তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ করলাম। নমস্কার। আবার সামনের দিন আর একটা নতুন গল্প নিয়ে আসবো। টাটা। আর একটা কথা তোমাদের বলার আছে। তোমরা ভাবছো যে এটা তো কোনো বাংলাদেশের কেউ বলেছে। হ্যাঁ, যে বলেছে সে একজন বাংলাদেশি, সে আমার এক বাংলাদেশি বন্ধু। তার কাছ থেকেই গল্পটা আমি পেয়েছি, তাই আপনাদের শোনাচ্ছি। তোমরা শুনে বলো কেমন লেগেছে। ও অনেক দূর থেকে এই গল্পটা আমায় পাঠিয়েছে। তোমরা বলো কিন্তু, হ্যাঁ, কেমন লাগছে।